এসএসসি লাইফের শেষ অংশে ওয়ান অফ পেপার এইটা আমাদের মেইন পাইতে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথাবার্তা বলি। রাইট ফর্ম অফ ভার্বে কি শিখি আমরা? রাইট ফর্ম অফ ভার্বে আমরা শিখবো আমার কোথায় কখন টেন্স বসবে কেমন করে, অর্থাৎ কোথায় প্রেজেন্ট টেন্স বসবে, কোথায় পাস্ট টেন্স বসবে, কোথায় ফিউচার টেন্স বসবে। প্রেজেন্ট টেন্স বসলে চেহারা কেমন হবে, পাস্ট টেন্স বসলে চেহারা কেমন হবে, এইটা। আচ্ছা, সো আমাদের একদম দেখো একটা বাচ্চার ছবি আছে, বেবির ছবি আছে, কেন জানো? এই যে প্রথম নিয়মটা আমাদের বেবিরাও পারে। তুমি ক্লাস 3 এর একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, এইটুকু বাচ্চাও কিন্তু এই নিয়মটা পারে। এই নিয়মটা কি? কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে হি, শি, রহিম, করিম, রিফাত, সামি, দিবা, অর্ণব, রকিব, যা আছে এগুলা যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে তাহলে ওই ভার্ব শেষে এস বাই এস বসে। এটা তোমরা জানো, তাই নতুন করে এক্সপ্লেইন করে বলার কিছু নাই। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, যদি ফার্স্ট পারসন হয়, যদি সেকেন্ড পারসন হয়, যদি থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে কিন্তু এস বাই এস বসবে না। তো এইটা একদম সবাই জানে। এই টাইপের একটা জিনিস তোমার রাইট ফর্ম অফ ভার্বের পরীক্ষায় কোশ্চেনে থাকতে পারে, 10 এর ভিতরে একটা থাকতে পারে। কেন থাকতে পারে এটা? কারণ এটা হচ্ছে তোমাকে পাস তো করানো লাগবে, তাই না? এইচএসসি তে এই বছর পাশের হার হয়েছে 58%, প্রতি 100 জনে 42 জন ফেল। মানে কি যারা পরীক্ষা দিছে অলমোস্ট অর্ধেক ফেল। গভর্নমেন্ট কিন্তু এখন আর গণহারে প্লাস দিচ্ছে না, পরীক্ষা দিলেই গোল্ডেন, পরীক্ষা দিলেই এ প্লাস এসে না, এ প্লাস কিন্তু ছুটে যাবে, দেন ভাই পাস করায় দেন, নাই কিন্তু। আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমার একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার হচ্ছে গিয়ে কি টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তখন আমি নেগেটিভ করার সময় ডাজ নট ইউজ করব। ভাইয়া ব্যাপারটা বুঝলাম না, ভাইয়া ব্যাপারটা বুঝলাম না, একটু বুঝাই বলি। ধরো আমি একটা নেগেটিভ কথা লিখলাম যে আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আই ডু নট ইট রাইস, এটার মানে কি? আমি ভাত খাই না। এইটার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই, ফার্স্ট পারসন। এইটা টেন্স কি ভাইয়া? টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমি ইউ দিয়ে লিখতাম সেকেন্ড পারসন, তাইলে কি হইতো? তাইলেও সেম কথাই হইতো, ইউ ডু নট ইট রাইস, তুমি ভাত খাও না। আই থাকলেও ডু নট, ইউ থাকলেও ডু নট। আমাদের রুলটা হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, রিমা, লামিয়া, এইরকম কিছু হয়, তাহলে কি হবে? ধরি আমি রিমার নামই লিখলাম, রিমা এখন ভাত রান্না করছে। এখন কিন্তু আমি ডু নট বসাবো না, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমাকে বসাতে হবে ডাজ নট। তখন নেগেটিভ করার সময় বসাতে হবে ডাজ নট। রিমা ডাজ নট ইট রাইস, রিমা ভাত খায় না। সে ভাত রান্না করছে কিন্তু সে ভাত খায় না। আচ্ছা, এটাও সবাই জানি, তাই না? এটাও বাচ্চাদের একটা জিনিস। আচ্ছা, এইটাও বাচ্চাদের একটা জিনিস। পাস্ট টেন্স বা ফিউচার টেন্সের ক্ষেত্রে এই ঝামেলাগুলো নাই। এগুলা হচ্ছে এই সমস্যা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর কোনো টেন্সে এই ঝামেলাগুলো নাই। আচ্ছা, তোমাদের ভিতরে কার কার মনে এই তীব্র কষ্টটা রয়ে গেছে যে আমাদের সাথে সব খারাপ জিনিস হচ্ছে, আমাদের সাথে দুনিয়ার সমস্ত খারাপ। ভাই এন্ডিস শাহিদিন ভাই আর সামি ভাইয়ের ছবি এখানে। আচ্ছা, একটু আজকে গ্রুপের সমস্যা হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা, ওকে। সো তোমাদের অনেকের মনে হয় কষ্টটা আছে না, আমাদের সাথে সবসময় খারাপ। 2020 সালে আগলাম, এইচএসসি 21 মনে কত শখ শিক্ষা। এইচএসসি হচ্ছে যে ধরো তুমি তো আজকে গলায় মালা, এসএসসি 26 এর কেন কপালে তালা, এইরকম একটা স্লোগান দেয় যে অমুক ব্যাচের গলায় মালা, তমুক ব্যাচের কেন কপালে তালা। না, আমাদের কি সমস্যা? প্লাস আরো কমে যাবে। সো এইটা ইয়া করবা না, এইটা ঝামেলা এটা নিবা না। সো আমি যেটা বললাম, এস বাই এস এর ঝামেলাটা কোথায়? শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে এই ঝামেলাটা নাই। এরপরে কোন সেন্টেন্সে ধরো তোমার হচ্ছে গিয়ে, ধরো তোমার কোশ্চেনটা হচ্ছে এরকম, ইউ মাস্ট ড্যাশ দ্য রুল, ইট মে ড্যাশ দিস আফটারনুন। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। মডাল অক্সিলারি ভার্ব কি? মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, এই ভার্বগুলো, এদেরকে আমরা বলি মডাল অক্সিলারি ভার্ব। ধরো আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম, একটা কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম, বোর্ড কোশ্চেন সলভ করাবো না? অবশ্যই করাবো। রাইট ফর্ম অফ ভার্বে তো দুইটা ক্লাস, প্রথম ক্লাসে রুল, দ্বিতীয় ক্লাসে বোর্ড কোশ্চেন। ধরো আমি একটা হচ্ছে গিয়ে তোমাকে একটা কোশ্চেন দিলাম, তোমার কোশ্চেনটা দেখতে এরকম, ইউ মাস্ট ড্যাশ হার্ট, প্রথম জিনিসটা এইরকম। আরেকটা ধরো আমি লিখলাম আই মাস্ট, আরেকটা কোশ্চেন আমি ধরো লিখলাম, কার নাম লিখতে পারি? হাফসা। আরেকটা ড্যাশ ওয়েল। দেখো ভাইয়া, তোমার মনে চিন্তা হতে পারে যে এই সেন্টেন্সে কোন হচ্ছে গিয়ে কোন ধরনের ভার্ব বসবে। আবার এইটা হচ্ছে সেকেন্ড পারসন, এখানে ভার্বটা কেমন হবে? এইটা ফার্স্ট পারসন, এটাই ভার্ব কেমন হবে? এইটা থার্ড পারসন, এখানে কেমন হবে? মনে রাখবা, যদি তোমার সেন্টেন্সে কোনো মডাল অক্সিলারি ভার্বের পরে এইরকম যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া থাকে, ফাঁকা দেওয়া থাকে, তুমি কি করবা? তোমার এই যে পারসন যাই হোক, সাবজেক্ট যাই হোক, সবসময় এখানে ভি1 বসাবা। তাইলে আমি লিখতে পারি ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এখানে লিখতে পারি ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। সেকেন্ডটাই লিখতে পারি আই মাস্ট রান কুইকলি। যাই হোক, আমার শুধু ভি1 বসাইতে হবে। হাফসা শুড ড্যাশ ওয়েল, স্টাডি ওয়েল। একজন বলতেছে খালি মেয়েদের নাম কেন? কারণ মেয়েরা কমেন্ট বেশি করতেছে, ধরো তারটাই লিখবো। আচ্ছা, নামাজের ব্রেকের কি সময় হয়েছে? একটু দেখি তো। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তোমাদের জন্য বি ব্যাক, এখানে আমি নামাজ শেষ, এই তো। আজকাল লাগবে, হ্যাঁ, আজীবন লাগবে। সো যেটা বললাম যে আজকে প্রচুর প্র্যাকটিস হবে, আজকে প্রচুর পোল হবে। সো আমরা যারা যারা আছি একটু পোলটা অ্যানসার করে ফেলি। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এইখানে কি হবে? দি আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এখানে কি হবে ভাইয়া? এইটা একটু হচ্ছে কি আমরা একটু কমেন্টে একটু লিখে ফেলি, আমরা একটু কমেন্টে লিখি কি হবে, এখানে অ্যানসারটা কি হবে? ওকে, কারণ কি দি আর্থ, পৃথিবী, এইটা কি? এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? আর্থ বা পৃথিবী হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, ওকে। একটু আগে পড়িয়েছিলাম কি, তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমার ভার্বের শেষে এস বাই এস বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কিভাবে আছে ভাইয়া বুঝলাম? উত্তর হচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কিছু একটা করে, এই যে এটা যে কিছু একটা করে, এইটা হচ্ছে চিরন্তন সত্য, এটা আজীবন সত্যর কথা। এই জন্য এখানে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এখন তোমাদের ভিতরে কেউ কোশ্চেন করতে পারে যে ভাইয়া এইটা কেন অ্যানসার হবে না? ইজ মুভিং, কেন এটা অ্যানসার হবে না? কেউ কি বলতে পারবা? এটার অ্যানসার কেউ বলতে পারবা? আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমাদের গ্রামারের নলেজ কি রকম? আজীবন কাজে লাগবে, হ্যাঁ। জাস্ট মানে ভাষা পড়ে গেলে জীবনে কিছু হবে না ভাই। যেমন সূর্যের, উত্তরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই সমস্ত ক্ষেত্রেই হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই সমস্ত ক্ষেত্রেই হয় যেখানে এক সময় কাজটা বন্ধ ছিল,
আবার একসময় কাজটা বন্ধ হবে। ধরো আমি বলি বাংলাদেশ ক্রিকেট টিম এখন ক্রিকেট খেলতেছে, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি বাংলাদেশ ক্রিকেট টিম দুপুর 2টা থেকে খেলা শুরু করছে, রাত 9টা পর্যন্ত খেলবে। একটা স্টার্টিং টাইম আছে, একটা এন্ডিং টাইম আছে, অনন্তকাল ধরে চলবে না। কোন জিনিস যদি অনন্তকাল ধরে চলে, যার কোনো শুরু সময় আমরা জানি না, শেষের সময় আমরা জানি না, কেবল আল্লাহ পাক জানেন, তাইলে সেই ক্ষেত্রে আমাদের বসাইতে হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্স। যদি এরকম হয় কোনো কিছু শুরু বা শেষ আছে, তাইলে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যদি শুরু বা শেষ, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যাচ্ছে, এটার কোনো শুরু শেষ আমরা জানি, আমরা কেউ জানি না। কবে শুরু হইছে এটাও জানি না, কবে শেষ হইছে ওইটাও আমরা জানি না। এটা আদৌ শেষ হবে কিনা আমরা জানি না, আমরা জানি কোরআন শরীফে বলা আছে এটা শেষ হবে, সায়েন্টিস্টরা কিন্তু এখন শিওর না। সো যেহেতু এটা শুরু হলো নাই শেষও নাই আমরা জানি না, তাই এটা হবে ইনডিফিনিট টেন্স। যদি আমরা জানতাম যদি একসময় এটা শুরু হইতো, একসময় যদি এটা শেষ হয়, তাই এটা হইতো কি কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ক্লিয়ার সবাই? ওকে। আচ্ছা এই জিনিসটাই এখানে বলা আছে যে কোন সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য, চিরকাল ধরে হয়ে যাইতেছে, এইরকম কিছু থাকে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি, ধরো কোনো কিছু করা তোমার হ্যাবিট। যেমন তোমাদের ভিতরে অনেকের হ্যাবিট আছে না যে উল্টাপাল্টা কমেন্ট করবো ক্লাসে, নিজে পড়বো না, ভাইয়াকে পড়াইতে দেবো না, আপুকে পড়াইতে দেবো না, এমন আছে নাকি? এমন কি আছে? এমন তো আছে তোমাদের ভিতরে। তাহলে এই যে ধরো তোমাদের অভ্যাস, আমার এই কাজটা করার অভ্যাস, এই অভ্যাসটা কবে থেকে শুরু হইছে আমরা আসলে শিওর হই না, অনেকে শিওর হই অনেকে হই না। তো যাই হোক, তোমার কোন অভ্যাসের কথা যখন তুমি বলো যে এই জিনিসটা করা আমার অভ্যাস, তুমি আসলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলো। তুমি কি বলো? তুমি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলো, হ্যাবিটের কথা বলো। তুমি যদি তোমার কোনো হ্যাবিটের কথা বলো, তাইলে ওইটাও কি, ওইটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেরকম একটা উদাহরণ আছে এখানে, হি ব্রাশেস হিজ টিথ টুয়াইস আ ডে। সে দিনে 2 বেলা তার দাঁত মাজে, এটা তার অভ্যাস। তাই না? প্রত্যেকদিন সকালবেলা তাকে দাঁত মাজতেই হবে, সে মাজবে। প্রত্যেকদিন রাতের বেলাও সে দাঁত মাজবে। আমরা তো করি এটা নাকি? এখানে কি আমরা করি নাকি আমরা করি না? এরকম কেউ আছে আমরা করি না? আমরা করি। তো এটা আমাদের অভ্যাস, অভ্যাস হয়ে গেছে। না করলে মনটা কেমন কেমন করে, তাই না? ইচ্ছা করে না, মানে ভালো লাগে না। সো এটা যেহেতু অভ্যাস, এইটাকে আমরা রাখবো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এইটাকে কি রাখবো? এইটাকে রাখবো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এইটা যেহেতু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাদের অনেকগুলো কমেন্ট আমি পড়ি, বুঝছো ভাই, মজা লাগে আমার। যেমন একজন বলতো ভাই এত কম বয়সে শিক্ষক মেন্টর কিভাবে হলেন? সো তোমাদের এখানে মানবিকের যারা আছে, তোমাদের একজন মেন্টর আছে সৈয়দুর রহমান, কিন্তু আমার জুনিয়র। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু আমার পড়াশোনার শেষ বছরে আছি, শেষ সময়ে আছি। সো আমি হচ্ছে আমার ভার্সিটির ফাইনাল ইয়ারে আছি, 4 বছরের পড়াশোনা না, তো আমি চতুর্থ বর্ষে আছি, ফাইনাল ইয়ারে আছি। সো আর 7-8 মাস পরে আমার পড়াশোনার জীবন শেষ হয়ে যাবে, মানে আমি ভার্সিটি থেকেও বের হয়ে যাবো, গ্র্যাজুয়েট যাকে বলে, গ্র্যাজুয়েট হয়ে যাবো। এরপর যদি মাস্টার্স করতে মন চায় আলাদা হিসাব, মনে হয় না কোনোদিন মন চাবে। যদি চায় আলাদা হিসাব, যদি না চায় আরেকটা জিনিস। তোমাদের ব্যাচের শিশির ভাইয়া, তারপর নোমান ভাইয়া, মাহিন ভাই, ওরা কিন্তু আমার ব্যাচমেট। এর ভিতরে সম্ভবত মাহিন প্রবাবলি নটরডেমেও ছিল, আমি যদি ভুল না হই, নটরডেমেও হয়তো ছিল। সো তো এই জন্য হচ্ছে ভাইয়া কোনো কারণে হচ্ছে ক্যামেরাতে একটু বয়স কম লাগলো, ওই যে দাড়িটা অবশ্য করতে হবে। কম লাগলেও ভাইয়া কিন্তু আসলে একটু বয়স আছে, এই আগামী বছর আর ভাই স্টুডেন্ট থাকবে না, তো এই তো। এরপরে রুলটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স নিয়ে। এরপরে আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের অধিকাংশ একটা জিনিসের সমস্যা হয়। সেই সমস্যাটা কি জানো? এইটা হচ্ছে তোমরা কোন জায়গায় কোন ওয়ার্ড বসবে এইটা বুঝতে পারো না। তোমাদের জন্য একটা ভালো খবর দেই, একটা সুখবর দেই। তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন কিন্তু এরকম থাকবে না। তোমার হচ্ছে যে ক্লুজ থেকে ধরে ধরে ওয়ার্ড বসাইতে হয়, এরকম হবে না। তোমার হবে কি, ধরো তুমি যখন এইচএসসি তে উঠবা, ধরো এই যে একটা প্রশ্ন দিয়েছে, এইচএসসি এর প্রশ্নটা হয় এরকম, ধরো 1 নাম্বার প্রশ্ন, এটা 1 নাম্বার প্রশ্নটা লেখা থাকবে দি ওয়ার্ক শুড ব্র্যাকেটে ফিনিশ। ব্র্যাকেটের শব্দটাও তোমাকে দিয়ে দিবে এইচএসসি তে, যখন তুমি ইন্টারমিডিয়েটে পড়বা, হ্যাঁ এভাবে দিয়ে দিবে। তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে এই ফিনিশের চেহারাটা কেমন হবে, এই ভার্বটা কিরকম ভাবে দেখতে, এইটা ঠিক করা, এটাই হচ্ছে তোমার কাজ। এটা এইচএসসি তে। বাট এসএসসি তে না, এই সুবিধাটা আমরা পাই না। এসএসসি তে আমাদের ওয়ার্ড কিরকম কোনটা বসবে এইটা বুঝতে হয়। তো এইটার জন্য আমাদের উইথ ক্লুজটাও ভালো করে পড়তে হবে। উইথ ক্লুজের ক্লাসের সাথে আজকের ক্লাসটা মিলাইতে হবে, দুইটা ক্লাস একসাথে মিলায়। এবং আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে, আমি ইনশাআল্লাহ ক্লাস দিব, আমি তোমাদেরকে কিছু সাজেশন দিব। হ্যাঁ আমি 15-20টা প্যাসেজ তোমাদেরকে হচ্ছে দাগায় দিব, প্যাসেজের কথা বলবো, তোমাদের এই প্যাসেজগুলো পড়তে হবে। এই প্যাসেজগুলো পড়ার পরে আশা করি এই প্যাসেজগুলো যদি পড়ো তুমি এসএসসি তে কমন পাওয়ার একটা হিউজ চান্সেস পাবা, অনেক চান্স থাকবে তোমার, এটা একটা কথা। 2 নাম্বার কথা হচ্ছে ভাইয়া, তোমার যদি ডিরেক্ট কমন নাও পড়ে তাও তুমি অ্যানসার তাহলে করে ফেলতে পারবা। তাহলে আমি যখন তোমাদেরকে এই যে এই লিস্টটা দিব, তোমরা কি পড়বা? সবাইকে আমরা পড়বো জিনিসটা পড়ার জন্য আমরা সবাই রাজি? একজন বলতেছে এইচএসসি তো ইজি, হ্যাঁ হ্যাঁ এসএসসি তে এরকমই মনে হয়, এইচএসসি ইজি। তাতে নিজের কাছে কিন্তু প্রমিস করতে হবে যে ভাইয়া দিবে আমাদের জন্য, দাগায় দিবে। আমি কিন্তু বলছিলাম তোমাদের ক্লাসে যে একটা সাজেশনের মতো দিব, এটা কিন্তু বানাইছি। সো আমি যখন দিব এগুলো কিন্তু করতে হবে। আচ্ছা কয়টা বল ভাই, 15টা বলি বাবা। আচ্ছা এইবার আসো, ধরো কোনো প্যাসিভ ভয়েসের কথা হচ্ছে, হ্যাঁ কোনো প্যাসিভ ভয়েস নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন প্যাসিভ ভয়েসে ওই সেন্টেন্সটা আবার মোডাল অক্সিলারি ভার্ব আছে, যেরকম এই যে দেখো, এটা একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, দি ওয়ার্ক শুড বি ফিনিশড অন টাইম, এটা একটা প্যাসিভ ভয়েসের সাইন। এ নিউ ব্রিজ উইল বি বিল্ট হিয়ার, প্যাসিভ ভয়েসের সাইন এগুলা। যদি কোনো প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে এই যে এই ভার্বগুলো থাকে, মোডাল ভার্বগুলো থাকে, এগুলার পরে সবসময় বি প্লাস ভি3 হয়। এগুলার পরে কি হয়? সবসময় বি প্লাস ভি3 হয়। ভি3 মানে কি? ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দি ওয়ার্ক শুড বি ফিনিশড অন টাইম, দেখো প্যাসিভ ভয়েসে শুড এর পরে অলওয়েজ বি ফিনিশড, বি প্লাস ভি3 হয়েছে, বি ফিনিশড, বি প্লাস ভি3। এ নিউ ব্রিজ উইল বি বিল্ট হিয়ার, একটা নতুন ব্রিজ বানানো হবে। উইল মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার করতেছি। এরপরে কি হইছে? বি প্লাস ভি3, বি প্লাস ভি3। প্যাসিভ ভয়েস হলে, প্যাসিভ ভয়েসে যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে এরপরে বি প্লাস ভি3 হয়। তাহলে ভাইয়া ওদের একটু আপাতত একটা পোল দিতে হবে যে 2 নাম্বার পোলটাকে লঞ্চ করে দেন দেখি। বার্ডস ড্যাশ ইন দ্য স্কাই, এইটা কি হবে? বার্ডস ড্যাশ ইন দ্য স্কাই, এটার সলিউশন কি হবে ভাইয়া? বার্ডস ড্যাশ ইন দ্য স্কাই। ওকে ওকে দেখি আমরা, বার্ডস ড্যাশ ইন দ্য স্কাই, এটা কি হবে? আচ্ছা হ্যাঁ ভাই করে দেন। ওকে সো তোমরা 518 জন অ্যানসার করছো, 261 জনের হইছে, মানে 300 জন হয়ে গেল ভাইয়া। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেন কি হয় ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ওই জিনিসটা যেটা শুরু আছে আবার শেষও আছে, যেটা শেষ হবে তুমি জানো, যেটা অনন্তকাল ধরে চলবে না। আচ্ছা পাখিরা আকাশে ওড়ে, পাখিরা যে আকাশে ওড়ে, পাখিরা কি অনন্তকাল ধরে চিরকাল কিয়ামত পর্যন্ত আকাশে উড়বে, নাকি রাস্তায় মাটিতে নামবে? মাটিতে কি নামার সম্ভাবনা আছে পাখিদের? পাখিরা কিন্তু মাটিতে নামবে, মাটিতে নামার একটা সম্ভাবনা কিন্তু তাদের আছে। যেহেতু এই জিনিসটা শেষ আছে, এই জিনিসটা তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিব না ভাইয়া, আমরা দিব প্রেজেন্ট কন্টিনিউয়াস। উত্তর দিব আমরা অপশন সি। তাহলে কার কার হয়েছে দেখি? শুভ, তীর্থদার, শুভ্র দিয়ে দিছে, এসটা হওয়ার কথা ছিল না, এসটা একটু ভুলে অতিরিক্ত পড়ে গেছে। আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমি পোল লঞ্চ করার সময় দেখা উচিত ছিল, তাই এসটা কেটে দিতাম। যাই হোক জিনিসটা শিখছি, এটাই হচ্ছে মেইন কথা, জিনিসটা শিখছে এটাই কথা। ওকে আচ্ছা
এইবারে রুলটা একটু কঠিন রুল। বলা আছে কোন সেন্টেন্সে হ্যাড বেটার, এই যে এখানে একটা ভুল করছে, এই হ্যাডটা হবে না, এখানে হবে হ্যাড বেটার। সো স্লাইড একটু সামান্য ভুল। সো কোন সেন্টেন্সে হ্যাড বেটার, উড রেদার, এখানে সামনে একটা উড লাগবে, উড রেদার। কোন সেন্টেন্সে যদি হ্যাড বেটার, উড রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, এই সমস্ত জিনিস যদি থাকে, এই ভার্বগুলো যদি কোন সেন্টেন্সে থাকে, তাহলে কি হবে? এদের পরে, এই ভার্বগুলোর পরে সবসময় ভি ওয়ান বসে। হ্যাড বেটার কথাটার মানে কি জানো? হ্যাড বেটার কথাটার মানে, হ্যাড বেটার কথাটার মানে হচ্ছে উচিত। হ্যাড বেটার কথাটার মানে কি? হ্যাড বেটার কথাটার মানে হচ্ছে উচিত। আচ্ছা, উচিত। তাহলে আমাদের কোন কাজটা এখন করা উচিত? এই কাজটা এখন করা উচিত, এই কাজটা করলে ভালো, এই অর্থে আমি হ্যাড বেটার, উড বেটার এই শব্দগুলো ব্যবহার করি। কোন সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, তাহলে এর পরে ভি ওয়ান বসে। যেমন ইউ হ্যাড বেটার ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার উচিত তোমার হোমওয়ার্কটা শেষ করা। তোমার উচিত কি? তোমার উচিত তোমার হোমওয়ার্কটা শেষ করা। এখন খেয়াল করো ভাইয়া, নরমালি তো হ্যাড থাকলে আমরা চিন্তা করি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে তো ভি থ্রি বসে, কিন্তু না ভাইয়া, এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। এখানে কিন্তু শুধু হ্যাড নাই, এখানে আছে হ্যাড বেটার। কি আছে? এখানে আছে হ্যাড বেটার। হ্যাড বেটার থাকলে তারপরে সবসময় ভি থ্রি বসে। উড রেদার কথাটার মানেও কিন্তু একই রকম, করা উচিত। আই উড রেদার ডাই দেন সাবমিট, আমি মানে আত্মসমর্পণ করার চাইতে মৃত্যুবরণ করবো। আমি আত্মসমর্পণ করবো না, আমি মৃত্যুবরণ করবো। আই উড রেদার ডাই দেন সাবমিট, আমি সাবমিট করবো না, আত্মসমর্পণ করবো না, ভেঙে পড়বো না, আমি মৃত্যুবরণ করবো। এই যে দেখো নিচের উদাহরণটা, শি উড রেদার ওয়েট দেন গো অ্যালোন, সে কি করবে? সে রাস্তায় একা যাবে না, সে বরং অপেক্ষা করবে। সে অপেক্ষা করবে, তবুও সে একা যাবে না। শি উড রেদার ওয়েট দেন গো অ্যালোন, সে কি করবে? সে অপেক্ষা করবে, কিন্তু তাও সে একা যাবে না। সো হ্যাড বেটার, উড বেটার, তারপর ডু নট, ডাজ নট, ডিড নট, এইগুলা কি? এইগুলা হচ্ছে গিয়ে এগুলার পর সবসময় ভি ওয়ান বসবে। এগুলার পর কি হবে? সবসময় ভি ওয়ান বসবে। তোমাদের ভিতরে কয়েকজন আছো খুবই ডিস্টার্ব করো, সো তোমাদেরকে আফসোস, তোমাদেরকে হচ্ছে গিয়ে রিমুভ মারতে হয়। হ্যাঁ, আমি তো রাজশাহী বোর্ডের, আমি তো কুমিল্লা বোর্ডের, আমার তো মিলবে না। ভাইয়া তো ঢাকার মানুষ, ভাইয়াটা মিলবে কিনা? তো আমাদের তোমাদের জন্য যে জিনিসগুলো আমরা, যে তোমাদের সাজেস্টেড জিনিসগুলো যেগুলো পড়তে বলবো, সেই জন্যই মন করে যাইতেছে। তারা টেস্ট পেপার দেখে, টেস্ট লিস্ট করে আমি করে দিচ্ছি তোমাদের জন্য, আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস। তারপরে এই 3 নাম্বার পদ, ইউ শুড ড্যাশ ইউর হোমওয়ার্ক রেগুলারলি, এই 3 নাম্বার পদে আমরা কি দিব? আমাদের অ্যানসার কি হবে 3 নম্বরে? কবে দিবেন ভাইয়া? রাইট ফর্ম অফ ভার্বের নেক্সট ক্লাসে দিব ভাইয়া। সো ইউ শুড ড্যাশ ইউর হোমওয়ার্ক রেগুলারলি, কি হবে এখানে? কি হবে? দেখি কি অ্যানসার করো তোমরা। আচ্ছা, তাহলে পোলটা এন্ড করি। সো দেখি কয়জন অ্যানসার করেছো। সো 683 জন অ্যানসার করেছে, 467 জনের হয়েছে, মোটামুটি অনেকের হয়েছে, তাও 200 মানুষ পারো নাই, মানে খুব কষ্ট পেলাম। একটু দেখি কে কে পারছো। টপ করছে অর্ণব, তারপরে সুজয়, তীর্থদাস, আলাম ইনসান, শুভ্র। আলোর সময় ভি ওয়ান বসে। কি বসে? ভি ওয়ান বসে। তাই এখানে ভি ওয়ান কোনটা? ভি ওয়ান হচ্ছে ডু, তাহলে অ্যানসার কি? অপশন এ, ডু। আচ্ছা ভাইয়া, 6-7 একজন বুঝাইতে বলছে, 6-7 বুঝাইছে অনেকবার, তাহলে আচ্ছা ভাই কোনটা? ভি ওয়ান হচ্ছে ডু, মানে সবসময় মে, মাইট, এই উড, উইল অক্সিলারি। সে যদি মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, কোন অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব দেওয়া, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই যে মডেল অক্সিলারি ভার্বগুলো দেওয়া থাকলে এদের পরে সবসময় ভি ওয়ান বসে। কি বসে? ভি ওয়ান বসে। তাই এখানে ভি ওয়ান কোনটা? ভি ওয়ান হচ্ছে ডু, তাহলে অ্যানসার কি? অপশন এ, ডু। আচ্ছা ভাইয়া, 6-7 একজন বুঝাইতে বলছে, 6-7 বুঝাইছে অনেকবার, তাহলে দরকার নাই, পরে এসে বললে তো কিছু হবে না। এগুলার পরে যেই ভার্বটা বসবে, কোন সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, কোন সেন্টেন্সে এই শব্দগুলো যদি থাকে, এই শব্দের পরে যে ভার্বটা বসবে ওটা হবে ভি ওয়ান, অলওয়েজ ভি ওয়ান। আচ্ছা, ওকে। 8 নাম্বার রুলটা আমরা সবাই জানি, কোন সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ আর হ্যাড থাকলে এদের পরে ভি থ্রি বসে। কোন সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড যদি থাকে, এদের পরে সবসময় ভি থ্রি বসে, অলওয়েজ ভি থ্রি বসে। তাহলে দেখো, তাহলে কি হয়? শি হ্যাজ বট আ নিউ কার, দেখো একটা উদাহরণ, শি হ্যাজ আছে ভাইয়া, হ্যাজ এর পরে যে ভার্বটা বসবে ওইটা ভি থ্রি। দেখো এই যে ভি থ্রি, শি হ্যাজ বট। উই হ্যাভ সিন দিস মুভ বিফোর, দেখো ভাইয়া হ্যাভ এর পরে ভি থ্রি। ধরো আরেকটা জিনিস লিখলাম, দে হ্যাড ডান দিস, তারা এই কাজটা করেছে। দে হ্যাড ডান দিস, তারা এই কাজটা করেছে। হ্যাড আছে ভাইয়া, হ্যাড এর পরে কি বসছে? হ্যাড এর পরে বসছে একটা ভি থ্রি। সো কোন সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, মুখস্থ বুঝবা এগুলোর পরে অলওয়েজ ভি থ্রি হবে, অলওয়েজ। আচ্ছা, তোমরা কি ক্লাস বুঝতেছো? তোমরা কি ক্লাস বুঝতে পারতেছো? ভি ওয়ান, ভি থ্রি এগুলা কি ভাইয়া? আচ্ছা, একটু আগে বলেছিলাম, তোমরা নোটিস করোনি, আরেকবার একটু বলতেছি। আচ্ছা, ছোটবেলায় আমাদেরকে কিন্ডারগার্টেনে, স্কুলে যখন আমরা পড়েছি না, প্লে গ্রুপে, মনে আছে আমাদের কিছু জিনিস মুখস্থ করাইতো। কি গান? ইট, এট, ইটেন, প্লে, প্লেট, প্লেট, তারপরে ধরো ডু, ডিড, ডান। এগুলো ছোটবেলায় আমাদের মুখস্থ করাইতো। এই যে আমরা যে ছোটবেলায় মুখস্থ করতাম, গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন, প্লে, প্লেট, প্লেট, ডু, ডিড, ডান, এগুলো কি মনে আছে তোমাদের? ছোটবেলায় আমরা পড়েছিলাম। হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা এটা বলতাম ছোটবেলায়, এটা টার্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ছোটবেলায়। এখন আমরা এই প্রেজেন্ট ফর্মটাকে আমরা ডাকি ভি ওয়ান, এটাকে আমরা ভি টু। এটা এক দুইজন যে ভুলে গেছো তার জন্য বললাম। জান্নাত কিন্তু, সরি জান্নাত না, তোমাদের একজন তৌহিদা বলছে সেগুলো পারে। এই কি মিলবে? হ্যাঁ ভাইয়া, ইনশাআল্লাহ মিলার চান্স অনেক বেশি, অনেক বেশি মিলবে। আচ্ছা, এর পরের রুলে আমরা পড়েছি, কি পড়েছি ভাইয়া? কোন সেন্টেন্সে যদি কিছু নির্দিষ্ট ওয়ার্ড থাকে, আমরা বুঝি ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ওই সেন্টেন্সের ভার্বটা হবে এরকম, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। কথাটা বুঝি নাই ভাইয়া? বুঝাই দেন। দিচ্ছি ভাইয়া, দিচ্ছি, সব বুঝাই দিচ্ছি। কথাটা হচ্ছে গিয়ে ভাইয়া, কোন সেন্টেন্সে যদি এই শব্দগুলো দেখো, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, কোন সেন্টেন্সে যদি এই শব্দগুলো দেখো, অলরেডি, লেটলি, এভার, তাহলে বুঝে যাবা ভার্বটা কি হবে? ভার্বটা হবে হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাজ প্লাস ভি থ্রি। সো কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমাদের কি হবে? আমাদেরকে জিনিসগুলো কি হবে? আমাদের বুঝতে হবে যে ওই সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, আজকে আমরা আগে রুলগুলো শিখবো, নেক্সট ক্লাসে আমরা কিন্তু প্র্যাকটিস করব। বোর্ড পরীক্ষায় কিভাবে আসে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করে বোর্ডে যা যা আছে সেগুলো সলভ করে আমরা দেখবো। সো আমাদের যে উইদাউট ক্লুজের, সরি উইথ ক্লুজের যে প্রবলেমটা, এটাও যেন সলভ হয়, আমরা কিন্তু এটা দেখবো, আমরা এটাও আমরা বুঝবো। ওকে, প্লাস নেক্সট ক্লাসে আমরা সাজেশন অবশ্যই নিতে হবে আমাদের। আচ্ছা, আচ্ছা ভাইয়া, তোমাদের দেখি তোমাদের হচ্ছে আইকিউ কেমন আছে? ইংলিশ তোমরা হচ্ছে কিভাবে বুঝো? না ভি ওয়ান, ভি টু, ভি থ্রি আর বুঝাবো না।
হঠাৎ করে এসে বললে হবে না, আমি দুইবার বুঝাইছি আপু, আর বুঝাবো না আমি, দুঃখিত। আচ্ছা, বেসিক কেমন তোমরা না পারতেই পারো, কোনো সমস্যা নাই, আমি জাস্ট বেসিকটা নাম্বার 4। সো এনকুই আমাদের ইংলিশের অবস্থা খুবই খারাপ। এতদিন কি পড়াশোনা করলাম, আগে আমার ওইটা ভালো লাগতো, ওইভাবে পড়তাম, ওই জিনিসটা ভালো লাগতো, অমুক জিনিস করলে ভালো লাগতো, করছো দেখি একটা জিনিস জিজ্ঞেস করছেন তোমাদের, কিন্তু তোমরা জানো মানে ভুল, তোমার এত সহজ ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স মনে রাখবা। কোন সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর, কোন সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর এদের পরে সময় দেওয়া থাকে, কোন সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর এদের পরে সময় দেওয়া থাকে, তুমি কি করবা, ওই সেন্টেন্সটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওই সেন্টেন্সটা কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। ভাইয়া বুঝলাম না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দেখি। আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মানডে, ধরো এটা লিখলাম। আরেকটা উদাহরণ লিখলাম, আরেকটা উদাহরণ ধরো লিখলাম, কি লিখলাম, দে হ্যাড বিন টেলিং দিস ফর 4 আওয়ার্স। সো খেয়াল করে দেখো ভাই, একটু ভালো করে খেয়াল করে দেখো, দুইটা উদাহরণেই দেখো, দুইটা উদাহরণে কি হয়েছে, সিন্স প্লাস সময়। দুইটা উদাহরণে কি আছে, সিন্স প্লাস সময় অথবা ফর প্লাস সময়। ভার্বটা কি হয়েছে, ভার্বটা হচ্ছে হ্যাভ বিন ডুইং অথবা হ্যাড বিন ডুইং। তাহলে তোমরা বলবা সিন্স অথবা ফরের সাথে যদি সময় যোগ করা থাকে, সিন্স অথবা ফরের সাথে যদি সময় দেওয়া থাকে, সময় যোগ করা থাকে ভাইয়া, তাহলে ভার্বটা হবে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস ভি1 প্লাস আইএনজি, অর্থাৎ হ্যাভ বিন ডুইং, হ্যাজ বিন ডুইং অথবা হ্যাড বিন ডুইং, এই তিনটার যে কোনো একটা হবে। এইটারই আমরা বলতেছি কি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি বলতেছি আমরা, আমরা বলতেছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, মানডে কি সময়, অবশ্যই সময়, মানডে একটা দিনের নাম না, মানডে তো অবশ্যই সময়। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি, সবাই কি আমরা বুঝতে পেরেছি ভাই, একটু বলো ভাই। প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের ভিতরে পার্থক্য কি, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের ভিতরে পার্থক্য তোমাদের একজনের জন্য বলতেছি। বেস ফর্ম হচ্ছে ভার্বের একদম যে অরিজিনাল ফর্মটা সেটা, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যে ফর্মটা ব্যবহার করি ওইটা। বেস ফর্ম হচ্ছে গো, আর প্রেজেন্ট ফর্ম হতে পারে গো অথবা গোস, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা বসে সেটা প্রেজেন্ট ফর্ম, যেটা হচ্ছে কি একদম অরিজিনাল ফর্ম এটা হচ্ছে বেস ফর্ম। সবাই বুঝেছি আমরা? আচ্ছা, ওকে, জি ভাইয়া। এটাই আবার বললাম, সিন্স অথবা ফরের সাথে যদি হচ্ছে গিয়ে আমার হচ্ছে সিন্স অথবা ফরের সাথে যদি সময় দেওয়া থাকে, যে সিন্স মর্নিং সময় দেওয়া, ফর 4 আওয়ার্স সময় দেওয়া যদি থাকে, তাহলে আমার ভার্বটা হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন, টেন্স অনুযায়ী হ্যাড বিন প্লাস ভি1 প্লাস আইএনজি, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ওকে। আচ্ছা, সিন্স কখন বসে, ফর কখন বসে, এটা কি জানি আমরা, সিন্স কখন বসে, ফর কখন বসে, কে কে জানি আমরা, সিন্স কখন বসে, ফর কখন বসে, এটা সবাই জানি। তোমাদের মানে ক্লাস শেষ করবো কি, ক্লাস তো 10 ঘন্টা লেগে যাবে, তোমাদের হচ্ছে কি একটু ডিলিট করে দিই। ওকে, সিন্স কখন বসে, ফর কখন বসে, সিন্সের পরে, সিন্সের পরে সবসময় বসে ভাইয়া বার, যেমন মানডে, সানডে, রবিবার, সোমবার। সিন্সের পরে বসে ভাইয়া সাল, সিন্সের পরে বসে ভাইয়া মাস, মাসের নাম। সিন্সের পরে বসে বারের নাম, যেমন মানডে, সানডে, টুইসডে, ওয়েডনেসডে। বসে সাল, যেমন 2019, 2020, 2021, এবং মাসের নাম যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম। আর ফরের পরে কি বসে, ফরের পরে বসে এরকম জিনিস, 2 আওয়ার্স, 3 ডেইজ, 4 ইয়ার্স, এইরকম জিনিসগুলো বসে ফরের সাথে। অর্থাৎ ফরের সাথে বসে একদম নির্দিষ্ট সময়, 2 ঘন্টা, 3 দিন, 4 বছর, এরকম সংখ্যা জাতীয় জিনিস। আর সিন্সের সাথে বসে বার, সাল, মাসের নাম। ওকে, আচ্ছা। আচ্ছা, কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে ভাই, যে ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস মান্থ, দ্যাট ডে, ডে বিফোর, এই সময় এই ওয়ার্ডগুলো যদি বসে, এই ওয়ার্ডগুলো যদি বসে কোন সেন্টেন্সের শেষে, যদি এই কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন সেন্টেন্সে, কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, ধরো একটা সেন্টেন্সে যে ইয়েস্টারডে আছে, দেখছো ইয়েস্টারডে আছে একটা সেন্টেন্সে। কোন সেন্টেন্সে ধরো লাস্ট উইক আছে, দেখছো লাস্ট উইক আছে। কোন সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে, লাস্ট উইক থাকে, জাকারিয়া তোমার তো ভালো লাগতেছে না ক্লাস, আমি তোকে ব্যান করে দিচ্ছি ক্লাস থেকে। তোমাকে ফাতরামি, কেউ ফাতরামি করতে চাইলে ক্লাসে আসার দরকার নেই, ক্লাস থেকে বের হয়ে যাবে। সুন্দর, বের না হইলে কষ্ট করে বলবা ভাই আমাকে বের করে দেন, রিমুভ মেরে দিব। আচ্ছা আচ্ছা, থাকলে কি হবে সেন্টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, কোন সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, তাহলে ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্বটা হয় ভি2, পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভি2। ওকে, এরপরে আসো, এই যে দেখো ইয়েস্টারডে আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে, তাহলে এটা কোন টেন্স হবে, লং এগো মানে অনেক সময় আগে, অনেক সময় আগে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে, তাহলে এখানে ভার্বটা কি হবে, কোন টেন্স হবে, কি ভার্ব হবে ভাইয়া, কি ভার্ব হবে দেখি। যা রুলও তোমাদের পড়া হয়ে যাবে এই পোলে, এই পোলে একটা মজার জিনিস পড়া হয়ে যাবে। সো আমি দেখি, তো পোলটা এন্ড করে দেই। সো 606 জন অ্যানসার করছো, অলমোস্ট 350 জনের হয়েছে, যেটা অনেক ভালো। 350 জন নিয়মটা জানে। সো যারা যারা জানো খুবই ভালো, কংগ্রাচুলেশনস, খুবই ভালো লাগলো দেখে। তোমার সুজয়, তিরিন, আবিদ হাসান, রাফসা, তো ইয়েস ভি2 হয়। তাহলে এখানে কি হবে, এখানে হবে ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, কোনটা হবে? কোন সেন্টেন্সে যদি ওয়ান অফ শব্দটা থাকে, কোন, এটা হচ্ছে নতুন একটা জিনিস তোমাদের জন্য, কোন সেন্টেন্সে যদি ওয়ান অফ শব্দটা থাকে, এর পরের ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। পরের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। সিঙ্গুলার হয় কথাটার মানে কি, এর পরে যে ভার্বটা বসে না, সেই ভার্বটা হয় ইজ নইলে ওয়াজ, হয় ইজ নইলে ওয়াজ। কোন সেন্টেন্সে যদি ওয়ান অফ থাকে, ওয়ান অফ থাকলে ওয়ান অফ এর পরে ভার্বটা হবে এইদার ইজ অথবা ওয়াজ। এখন আমাদের ইজ তো হবে না, কেন হবে না, কারণ ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে মানে কি, আমার প্রিভিয়াস জিনিস, আমার পাস্ট ইনডিফিনিট টেন্স ভি2, তাহলে আমার উত্তর হবে কি, উত্তর হবে ওয়াজ, অপশন সি। ওকে, আচ্ছা, এইবার আসো, এর পরের নিয়মটা হচ্ছে 2 এর পরে সবসময় ভি1 বসে। কোন সেন্টেন্সের 2, এই প্রিপোজিশনটার পরে সবসময় ভি1, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। 2 প্লাস ভি1, এটার একটা আলাদা নাম আছে, একে আমরা আদর করে রাখি ইনফিনিটিভ। কি রাখি, এদেরকে আদর করে রাখি ইনফিনিটিভ। তাহলে দেখো এই যে উদাহরণটা, দে ডিসাইডেড টু স্টার্ট আ নিউ প্রজেক্ট, তারা একটা নতুন প্রজেক্ট শুরু করতে চাচ্ছে। টু স্টার্ট, 2 এর পরে ভি1। আই ওয়ান্ট টু লার্ন হাউ টু সুইম, টু লার্ন,
টু লার্ন, হাউ টু সুইম, টু সুইম, টু এর পরে সবসময় ভি ওয়ান বসে। আর টু ছাড়া দুনিয়াতে যত প্রিপোজিশন হবে, একটা জিনিস মনে রাখবা, টু একটা প্রিপোজিশন না ভাইয়া, টু এর পরে হবে ভি ওয়ান। টু ছাড়া দুনিয়াতে আর যত প্রিপোজিশন আছে, বাকি যত প্রিপোজিশন, প্রিপোজিশন মানে কি এট, ইন, বাই, উইথ, এগুলা এবং বাকি যত প্রিপোজিশন আছে এগুলার পরে হবে ভি ওয়ান প্লাস আইএনজি। কেবলমাত্র টু, এটার পরে হবে শুধু ভি ওয়ান, বাকিগুলোর পরে হবে ভি ওয়ান প্লাস আইএনজি। তাহলে টু এর পরে সবসময় ভি ওয়ান বসে। আর এই যে তোমাদের সিন্স বা পরের নিয়মটা বলেছিলাম, সিন্স বা পরের পরে সময় থাকলে অলওয়েজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা তোমাদের একটু আগে বলেছিলাম। এই জিনিসটা মাথায় রাখবা, টু এর পরে সবসময় ভি ওয়ান বসে, টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে তারপরে কি হবে, তারপরে সবসময় ভি ওয়ান প্লাস আইএনজি। ওকে, এইবার আসো, ইফ যুক্ত একটা সেন্টেন্স দেওয়া আছে, ইফ যুক্ত একটা সেন্টেন্স দেওয়া আছে, ইফ এর গায়ে লাগানো অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ভাইয়া বুঝলাম না, একটু বুঝাই বলি, কোনো সমস্যা নাই, একটু বুঝাই বলি। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ইফ আই ডু দিস ইউ উইল সার্ভাইভ, ইফ আই ডু দিস ইউ উইল সার্ভাইভ, আমি এটা করলে তুমি বেঁচে যাবা, ইফ আই ডু দিস ইউ উইল সার্ভাইভ। সুন্দর একটা সেন্টেন্স। এখানে খেয়াল করো, এখানে ইফ এর পরে, এই ইফ এর সাথে গায়ে লাগানো একটা ভার্ব আছে, ইফ থেকে দূরে কিছু ভার্ব আছে, আরেকটা ভার্ব আছে, দেখেছো? ইফ এর গায়ে লাগানো একটা ভার্ব আছে, ইফ এর থেকে দূরে আরেকটা ভার্ব আছে। ভালো কথা, সুন্দর কথা। ইফ এর সাথে গায়ে লাগানো ভার্বটা যদি ভি ওয়ান হয়, ইফ এর সাথে গায়ে লাগানো ভার্বটা যদি ভি ওয়ান হয় বা প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অপর পাশের ভার্বটা এইটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স তোমরা জানো, এইটাকে তোমরা বলো ফার্স্ট কন্ডিশনাল, তাই না? এটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল, যে ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে বসে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্ডিশনাল বলি আমরা এটাকে। ওকে, ধরো এই যে ইউ উইল গেট আ ডিসকাউন্ট ইফ ইউ পে নাও, ইফ এর সাথে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ ইউ পে নাও, ইফ এর সাথে আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাকি অংশে সেন্টেন্সের পরবর্তী অংশ হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান। ফিউচার ইনডিফিনিট টেন্স কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান, শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান। ওকে, আচ্ছা, এরপরে রুল হচ্ছে ডিউ টু, আচ্ছা আমি একটু মুছে দিই, কালিটা মুছে দিই। এরপরের রুল হচ্ছে ডিউ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এই তিনটা ওয়ার্ডের পরে, এই তিনটা জিনিসের পরে সবসময় ভি ওয়ান প্লাস আইএনজি বসে। এই তিনটা জিনিসের পরে সবসময় ভি ওয়ান প্লাস আইএনজি বসে। এদের মানে কি? এদের মানে হচ্ছে কারণ। এদের মানে কি? এদের মানে হচ্ছে কারণ। উইথ আ ভিউ টু মানে কারণ, লুক ফরওয়ার্ড টু মানে কি? উদ্দেশ্য, উদ্দেশ্য কারণ এই টাইপের। উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমরা উদ্দেশ্য নিয়ে আছি, আমরা অপেক্ষা করে আছি আপনার সাথে দেখা করতে। লুক ফরওয়ার্ড টু মানে কি? আমরা অপেক্ষা করে আছি, আমাদের মনের আশা, এটা আমাদের উদ্দেশ্য। হি ইজ সেভিং মানি উইথ আ ভিউ টু পারচেজিং আ হাউস, সে একটা বাড়ি কেনার উদ্দেশ্যে টাকা জমাচ্ছে। লুক ফরওয়ার্ড টু মানে কি? আমি হচ্ছে কি, আমি এই উদ্দেশ্যে অপেক্ষা করে আছি। তাই যে মনে রাখবা উইথ আ ভিউ টু, দেখো এই যে উইথ আ ভিউ টু, এইটার পরে যে ভার্বটা হইছে দেখো ভি ওয়ান প্লাস আইএনজি। লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু যেরকমই দেখতে আসুক, লুক ফরওয়ার্ড টু এটার পরে যে ভার্বটা হইছে ভি ওয়ান প্লাস আইএনজি। ডিউ টু এটার পরে যদি কোনো ভার্ব হয় ভি ওয়ান প্লাস আইএনজি। ওকে, আসো এইবার। তাহলে এইবার দেখি এইটা আমরা কে কে জানি, এই জিনিসটা আমরা কে কে জানি। ইফ আই হ্যাড নোন হিজ নাম্বার আই ড্যাশ হিম, ইফ আই হ্যাড নোন হিজ নাম্বার আই ড্যাশ হিম, এটা কে কে জানি আমরা? ভাইয়া প্রিপোজিশনের পরে কি ভি ওয়ান প্লাস আইএনজি হয়? হ্যাঁ, টু ছাড়া দুনিয়ার বাকি সকল প্রিপোজিশনের পরে ভি ওয়ান প্লাস আইএনজি হবে। ওকে, পোল লঞ্চ করে দিচ্ছি। ওকে, পোল, তাহলে পোলটার উত্তর 648 জন অ্যানসার করছো, মাত্র 100 খারাপ, বিরাট শর্টকাট ওকে তোমরা পারো না। কন্ডিশনালস জিনিসটা কি? কন্ডিশনালস জিনিসটা কি? কন্ডিশনালস জিনিসটা হচ্ছে এক নাম্বার কথা, ইফ এর সাথে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ইফ এর সাথে যদি ভি ওয়ান বসানো থাকে, ইফ এর পরে পরবর্তী অংশে বসে শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান। ভাইয়া ঘোড়ার ডিম বুঝছি, কিচ্ছু বুঝিনি, আপনি থার্ড ক্লাস পড়াইতেছেন। বুঝাই দিচ্ছি ভাইয়া, বুঝাই দিচ্ছি। ওয়েট ওয়েট, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা হচ্ছে ইফ আই গো দেয়ার, ইফ আই গো দেয়ার হি উইল ডু দিস, ইফ আই গো দেয়ার হি উইল ডু দিস। আমি যদি সেখানে যাই সেই কাজটা করবে। দেখো ইফ এর পরে, ইফ এর পরে খেয়াল করে দেখো ভি ওয়ান বসাইছি। ইফ এর পরে কখনো যদি ভি ওয়ান বসে, সেন্টেন্সের পরবর্তী অংশে বসবে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান। এইটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। এই জিনিসটাকে আমরা কি বলি? ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, এইবার আসো, যদি ইফ এর সাথে ভি ওয়ান না থাকে তাইলে কি হবে? ধরো এমন যদি হয়, ইফ এর সাথে ভাইয়া হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি আছে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি আছে, অর্থাৎ ইফ এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। হ্যাভ, হ্যাজ অথবা ভি থ্রি মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমি বুঝাই দিচ্ছি তানজিলা, টেনশন করো না। এর পরের উদাহরণটা ইফ এর সাথে, ইফ এর সাথে তো আমার এখানে কি আছে? ভি ওয়ান আছে। ধরো ইফ এর সাথে ভি ওয়ান নাই, ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই, ইফ এর সাথে ধরো আছে হ্যাভ, হ্যাজ প্লাস ভি থ্রি, মানে কি? ইফ এর সাথে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? ইফ এর সাথে যদি ভি ওয়ান না থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সেন্টেন্সের পরবর্তী অংশে কি হবে? পরবর্তী অংশে হবে শুড অথবা উড প্লাস ভি ওয়ান। মানে কি ভাইয়া? মানে হচ্ছে একটা উদাহরণ দিয়ে লিখি। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ইফ আই হ্যাভ গান দেয়ার, ইফ আই হ্যাভ গান দেয়ার, আমি যদি সেখানে যেতাম, ইফ আই হ্যাভ গান দেয়ার হি উড ডু দিস, হি উড ডু দিস। খেয়াল করে একটু উদাহরণটা মনোযোগ দিয়ে ভাইয়া পুরো একটু খেয়াল করো। ইফ এর সাথে যদি হ্যাভ প্লাস ভি থ্রি থাকে, এতক্ষণ আমরা বলছি ইফ এর সাথে যদি ভি ওয়ান থাকে, সেন্টেন্সের পরবর্তী অংশ হবে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান। হ্যাঁ, যদি ইফ এর সাথে হ্যাভ প্লাস ভি থ্রি থাকে, হ্যাজ প্লাস ভি থ্রি থাকে, তাহলে কি হবে? তাহলে সেন্টেন্সের পরবর্তী অংশ হবে উড ডু, উড প্লাস ভি ওয়ান, শুড প্লাস ভি ওয়ান অথবা উড প্লাস ভি ওয়ান, তোমার যেটা মন চায় এইটা হবে। আচ্ছা, ওকে। আর একটা জিনিস ভাইয়া, ক্লাসের হচ্ছে গিয়ে শুরু থেকে আমাদের ক্লাসগুলো করতে হবে। 20-25 মিনিট পরে এসে তুমি বলবা ভাইয়া ওই জিনিসটা বুঝাই দেন, আমি পরে আসছি। এটা করা সম্ভব না, কারণ একটা জিনিস ভি ওয়ান ভি টু ভি থ্রি আমি 4-3 বার বলছি। হ্যাঁ, 3 বার বুঝাইছি। সো স্টিল একজন এসে বলতেছে যে ভাইয়া আমি পরে আসছি, আমার বুঝাই দেন। নাহলে আমি বারবার তুমি মেসেজ দিবই না, বুঝলে অবশ্যই তুমি না বুঝলে মেসেজ দিবা, বাট তার জন্য তোমাকে ক্লাসের শুরু থেকে থাকতে হবে। নইলে জাস্ট ভি ওয়ান ভি টু ভি থ্রি দিয়ে পুরো ক্লাস চলে যাবে। আচ্ছা, ইফ এর পরে যদি হ্যাভ প্লাস ভি থ্রি থাকে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি থাকে, তাহলে পরবর্তী অংশ হবে শুড বা উড প্লাস ভি ওয়ান। এখন ধরো এইটাও নাই, অন্য জিনিস আছে। কি আছে? ধরো ইফ এর পরে আছে, ইফ এর পরে ডাইরেক্ট ভি টু আছে, তাইলে কি হবে? ধরো ইফ এর পরে যদি ভি টু থাকে, তাহলে আমার সেন্টেন্সের পরবর্তী অংশ হবে শুড
অথবা উড প্লাস হ্যাভ প্লাস ভি3। মানে কি ভাইয়া? মানে হচ্ছে ধরো একটা উদাহরণ আমি লিখি, ধরো আমি লিখলাম ইফ আই ওয়েন্ট দেয়ার কমা হি উড হ্যাভ ডান দিস, হি উড হ্যাভ ডান দিস। জিনিসটা খেয়াল করো, এই উদাহরণটায় ইফের পরে ভি2 আছে। এতক্ষণ আমরা পড়েছি ইফের পরে যদি ভি1 থাকে সেন্টেন্সের পরবর্তী অংশ হবে শ্যাল বা উইল প্লাস ভি1। ইফের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 থাকলে সেন্টেন্সের পরবর্তী অংশ হবে শুড অথবা উড প্লাস ভি1। এই জিনিসটা আমরা বলি সেকেন্ড কন্ডিশনাল। এই জিনিসটাকে আমরা কি বলি? সেকেন্ড কন্ডিশনাল। আর যদি ইফের পরে ভি2 থাকে, ভি2 পাস্ট টেন্স, ভি2 মানে কি পাস্ট টেন্স যদি থাকে, পরবর্তীতে সেন্টেন্সের পরবর্তী অংশ হবে শুড অথবা উড প্লাস হ্যাভ প্লাস ডান, মানে শুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস ভি3। সরি, কথাটা আরেকবার একটু বুঝাই বলতেছি তোমাদের। আচ্ছা, ইফের পরে যদি ভি2 থাকে সেন্টেন্সের পরবর্তী অংশ হবে শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভি3, শুড হ্যাভ প্লাস উড হ্যাভ প্লাস ভি3। ইফের সাথে যদি ভি1 থাকে এদিকে বসবে শ্যাল বা উইল প্লাস ভি1। ইফের সাথে যদি তোমার হচ্ছে থাকে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, এদিকে থাকবে শুড বা উড প্লাস ভি1। যদি ইফের সাথে থাকে ভি2, এইখানে থাকবে শুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস ভি3। তাই আসো আমাদের আগের পলটায় চলে যাই। এইখানে দেখো ইফের পরে কি আছে? ইফের পরে আছে পাস্ট টেন্স। ইফের পরে কি আছে? ইফের পরে আছে পাস্ট টেন্স। ইফের পরে যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে আমার এখানে বসাইতে হবে শুড অথবা উড প্লাস একটা হ্যাভ প্লাস একটা ভি3, মানে শুড হ্যাভ প্লাস অথবা উড হ্যাভ প্লাস ভি3। তাহলে কোন অপশনটা মিলে? অপশন সি আমাদের মিলে, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ কল্ড। ইফ আই হ্যাড নোন হিজ নাম্বার আই উড হ্যাভ কল্ড। এটা আমরা বলি থার্ড কন্ডিশনাল। ওকে, কন্ডিশনাল বুঝাইতে যা দুনিয়া চলে গেছে। পরের নিয়মটা হচ্ছে বাই এর পরে সবসময় ভি1 প্লাস আইএনজি, এগুলো জানো। 15-16 নাম্বার রুল আমি পড়াই ফেলছি। কি পড়াইছি? টু ছাড়া যত প্রিপোজিশন আছে, দুনিয়াতে যত প্রিপোজিশন আছে এদের পরে সবসময় ভি1 প্লাস আইএনজি বসে, ভি1 প্লাস আইএনজি বসে। মানে কি ভাইয়া? দেখো, হি ইজ গুড এট সলভিং প্রবলেম, এট একটা প্রিপোজিশন, এরপরে ভি1 প্লাস আইএনজি। আই এম থিংকিং অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে মুভিং, ভি1 প্লাস আইএনজি। শি ইমপ্রুভড হার হেলথ বাই এক্সারসাইজিং রেগুলারলি, বাই হচ্ছে একটা প্রিপোজিশন, পরে ভি1 প্লাস আইএনজি। এই তো, এটাই শেষ। টু ছাড়া পৃথিবীতে যত রকমের প্রিপোজিশন আছে এদের পরে ভি1 প্লাস আইএনজি, এদের পরে অলওয়েজ ভি1 প্লাস আইএনজি বসবে। তাইলে পরবর্তী অংশ হবে শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভি3। আচ্ছা, অথবা উড হ্যাভ প্লাস, ইফের পরে তুমি ভি2 বসাইছো, তাহলে পরবর্তী অংশ হবে শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভি3। আচ্ছা, ওকে ওকে, পেয়ে যাবা। ওকে, উল্টায় চলে যাই, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য কি লুকিং ফ্যামিলি। মনে আছে সুন্দর না? বা সেন্টেন্সে যদি ডিউ টু, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু এগুলা যদি থাকে, এগুলার পরে সবসময় ভি1 প্লাস আইএনজি হয়। কি হয়? ভি1 প্লাস আইএনজি হয়। আল্লাহ দিয়ে কেন সব দিলাম। তাহলে দেখো এখানে ভি1 প্লাস আইএনজি কোথায়? অপশন ডি তে। তাইলে আমার উত্তর হবে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিজ ফ্যামিলি। ডিউ টু, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, এই পর্যন্ত এগুলা যদি থাকে এগুলার পরে সবসময় ভি1 প্লাস আইএনজি হয়, সবসময়। তাহলে আমার সেন্টেন্সটা কি হবে? হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিজ ফ্যামিলি। ওকে, আচ্ছা, এইবার আরো কয়েকটা ওয়ার্ড এরকম পড়বো। আচ্ছা, দেখি। ওকে, যদি কোনো সেন্টেন্সে মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওড, কুড নট হেল্প, তারপর ক্যান নট হেল্প, যদি এই শব্দগুলো থাকে সেম নিয়ম মানে কি? কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলোর পরে যে ভার্বটা বসে সেটা অলওয়েজ ভি1 প্লাস আইএনজি, সেইটাও অলওয়েজ ভি1 প্লাস আইএনজি। আই কুড নট হেল্প ওভার হিয়ারিং देयर কনভারসেশন, আই কুড নট হেল্প। দেখো ভাইয়া, কুড নট হেল্প। আমরা কি বললাম? মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এর পরে ভি1 প্লাস আইএনজি বসে। তাই এই যে কুড নট হেল্প আছে, এটার পরে কি বসবে? ভি1 প্লাস আইএনজি। দেখো, ওভার হিয়ার প্লাস আইএনজি। অডিও মাইন্ড ক্লোজিং দা উইন্ডো, এই যে দেখো ভাই বলছিলাম অডিও মাইন্ড থাকলে এরপরে ভি1 প্লাস আইএনজি বসে। তাই এই যে দেখো অডিও মাইন্ড ক্লোজিং দা উইন্ডো, অডিও মাইন্ডের পরে কি? ভি1 প্লাস আইএনজি। অডিও মাইন্ড ক্লোজিং দা উইন্ডো, অডিও মাইন্ডের পরে ভি1 প্লাস আইএনজি। সো এগুলা যদি থাকে অলওয়েজ এগুলার পরে যে ভার্বটা বসবে ওটা শেষে আইএনজি লাগাই দিবা। ক্লিয়ার সবাই? আচ্ছা ভাই, কতগুলা রুল পারা লাগবে করতে হইলে? আমি যখন আমার অ্যাডমিশনের প্রিপারেশন নিছিলাম আমি সম্ভবত 98টা রুল করছিলাম, 98। সো তোমরা তো এসএসসি দিচ্ছ, তোমাদের তো এতগুলো অবভিয়াসলি পড়া লাগবে না, তোমাদের অনেক কম করলেও হবে। সো তোমাদের ধর 20টা না 25টা বা 30টা। অডিও মাইন্ড মানে কি? আপনি কি দয়া করে এটা নিবেন? ধরো সিক্তজিৎ, তোমাকে আমি বললাম অডিও মাইন্ড টেকিং আ কাপ অফ টি, এটার মানে হচ্ছে আমি তোমাকে চা নিতে সাধতেছি, আপনি কি আমার থেকে চা নিবেন? দয়া করে আপনি কি চা নিবেন? কারোর কাছে তুমি ভদ্রতা দেখায় যদি তুমি কিছু সাধো, কিছু করতে অনুরোধ করো, তুমি বলবা অডিও মাইন্ড। ধরো আমি হচ্ছে গিয়ে সিক্তজিৎ তো গেল রাব্বি, আমি রাব্বিকে বললাম রাব্বি তুমি কি আমার রুমের এসিটা বন্ধ করবা? রাব্বি, অডিও মাইন্ড টার্নিং অফ মাই এসি, তুমি কি আমার এসিটাকে টার্ন অফ করে দিবা? তুমি যখন কাউকে রিকোয়েস্ট করবা তখন তাকে বলবা অডিও মাইন্ড। অডিও মাইন্ড মানে দয়া করে আপনি কি এটা করবেন? এটা কি করতে চাচ্ছেন আপনি? আচ্ছা, অডিও মাইন্ড দিয়ে বোঝা দয়া করে আপনি করবেন, রিকোয়েস্ট করতেছো তুমি ভাইয়া। ওকে, আচ্ছা, কোন সেন্টেন্স যদি উড দ্যাট বসে, কোন সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে, তাই কি হবে? ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা শুরু হইছে এরকম, উড দ্যাট, আচ্ছা সরি লিখে দিই, সেন্টেন্সটা শুরু হইছে এরকম, উড দ্যাট আই ড্যাশ হার, উড দ্যাট আই ড্যাশ হার। এখানে কোন ভার্ব বসবে? ধরো আমাকে একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটা শুরু হয়েছে উড দ্যাট দিয়ে, কি দিয়ে? উড দ্যাট দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, এরকম একটা সেন্টেন্স, উড দ্যাট আই ড্যাশ হার। মনে রাখবা ভাইয়া, কোন সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে এইটার পরে সবসময় কুড প্লাস ভি1 বসে, এইটার পরে সবসময় কি বসে? কুড প্লাস ভি1। কোন সেন্টেন্স উড দ্যাট দিয়ে শুরু হলে এটার পরে বসে কুড প্লাস ভি1। তাইলে আমাদের জিনিসটা আমরা চাইলে এরকম ভাবে লিখতে পারি, উড দ্যাট আই কুড ভিজিট হার, ইস আমি যদি তাকে তার সাথে দেখা করতে পারতাম। উড দ্যাট মানে হচ্ছে ইস, যদি এটা সম্ভব হতো। উড দ্যাট মানে কি? উড দ্যাট হচ্ছে মানে হচ্ছে ইস, এটা যদি সম্ভব হতো, সো উড দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এরপরে বসে কুড প্লাস ভি1। ওকে ভাইয়া, বাট কেউ এই রুলে কোথাও কখনো কুড হেল্প লিখতে যাবা না, কোনোদিন এইখানে কুড হেল্প লিখতে যাবা না। ধরো কেউ একজন পাকনামি করে কুড ভিজিটের জায়গায় লিখে দিলা কুড হেল্প, দিও না, এই কাজটা করতে যাইও না। হ্যাঁ, এই কাজটা করবা না, তোমাদের নামাজে ব্রেক দিতে হবে না। ওকে, এইখানে কুড হেল্প ছাড়া দুনিয়ার সমস্ত কিছু লিখবা। আমি লিখছি কুড ভিজিট, তুমি লিখবা, তুমি চাইলে লিখতে পারো কি? তুমি চাইলে লিখতে পারো কুড সি হার, তুমি চাইলে সি লিখতে পারো,
তারপর তুমি লিখতে পারো কুড মিট হার, যা ইচ্ছা তুমি লিখতে পারো। কুড এর পরে একটা ভি1 বসাই দিলেই হলো, শুধু হেল্প বসাইও না। আচ্ছা, কেন কুড হেল্প বলবো না? অনেক স্যার পছন্দ করে না, অনেক স্যারের এই জিনিসটা পছন্দ করে না, কুড হেল্প এই ওয়ার্ডটা অনেক স্যার পছন্দ করেন না। সো আমরা একটা আজানের বিরতি দিচ্ছি, হ্যাঁ আজান দিচ্ছে তো অনেক স্যারের পছন্দ না, এটা আর কোনো রিজন নেই, গ্রামাটিক্যালি কারেক্ট ভাইয়া, এটা গ্রামাটিক্যালি কারেক্ট ভাইয়া। সো যদি এরকম হয় যে অপশনে কুড হেল্প ছাড়া আর কোনো কিছু লেখার উপায় নাই, লিখবা। বাট নরমালি এরকম যদি হয় কুড হেল্প ছাড়া আমি অন্য কিছু লিখতে পারি, তাইলে লিখবা না। আবার বলতেছি, তোমার যদি এরকম হয় যে আমার আর কোনো অপশন নাই, কুড হেল্প লিখতে হবে, লিখো, তাই আদারওয়াইজ লিখো না। কারণ অনেক স্যার স্কুল কলেজে তারা কুড হেল্প লেখাটা পছন্দ করে না। কেন করে না? এবং তারা জানেন গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট, গ্রামারে কিন্তু ভুল নাই। এখন বাংলাদেশের টিচারদের আর অনেক কিছু পছন্দ না, কিরকম জানো? আমি যখন স্কুলে পড়তাম, এক স্যার ছিলেন রানা স্যার। ধরো তুমি যখন প্যারাগ্রাফ লিখতেছো, ধরো প্যারাগ্রাফের নাম হচ্ছে আওয়ার মাই ফেভারিট হবি। ধরো মাই ফেভারিট হবি, যে আমি হেডলাইন দিচ্ছি মাই ফেভারিট হবি, এইটা হচ্ছে কি আমি হেডলাইন দিচ্ছি মাই ফেভারিট হবি। হেডলাইন দেওয়ার পর আমরা কি করি? এরকম একটা টান দিই, তাই না? এরকম একটা টান দিই, টান দিয়ে আমরা লেখা শুরু করে দিই, রাইট? প্যারাগ্রাফ লেখা শুরু করে দিই। আমি যদি এই টান দিতাম, আমাদের স্কুলের স্যার খেপে যাইতো। উনি খেপে মানে খেপে অবস্থা খারাপ, উনার পছন্দ না এটা। স্কুলের টিচারদের যে কখন কোন জিনিস পছন্দ না, এটা উনারাও বলতে পারেন না। সো উনাদের পছন্দ অপছন্দ এটা উনারাও জানেন না। একটু আজানের বিরতি দিতে হবে ভাইয়া, কারণ এটা মাগরিবের আজান। সো তাইলে হচ্ছে আমরা 4:05:43 ব্যাক করবো, 5:43 PM মাগরিবের আজান। মাগরিবের আজান যেহেতু ভাইয়া, এগুলো পড়লে কি কমন পড়বে? এগুলো পড়লে অ্যানসার করতে পারবা, কমন পড়ার জন্য আমি ক্লাসে জিনিসপাতি দিব। এর পরের রুলে বলা আছে যে কোন
ওকে, আচ্ছা এটা গেল। তো উড দ্যাট এর পরে সবসময় উড প্লাস ভি1 হবে মাস্ট। এইটা আমরা করলাম। এইবার আসি কি হবে এর পরের রুলে বলা আছে যে কোন সেন্টেন্সে ভাই টেস্টের জন্য সাজেশন দিয়ে এইটাও 10 বার বলে ফেলছি ভাইয়া যে সাজেশন দিব। আচ্ছা এইবার হচ্ছে যেটা বলা কোন সেন্টেন্সে যদি টু বি লেখা থাকে, টু বি ভার্ব থাকে অথবা হ্যাভিং শব্দটা থাকে অথবা গট এই শব্দটা থাকে, আমি বারবার বলতেছি আবার কোন সেন্টেন্সে যদি টু বি এই শব্দটা থাকে অথবা হ্যাভিং এই শব্দটা থাকে অথবা কোন সেন্টেন্সে যদি গট এই শব্দটা থাকে এবং এদের পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা হবে ভি3। কোন সেন্টেন্সে যদি টু বি এই শব্দটা থাকে অথবা হ্যাভিং এই শব্দটা থাকে অথবা গট এই শব্দটা থাকে এদের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে ভি3। দেখো তোমরা দিস ওয়ার্কস নিড টু বি ডান বাই টুমরো নিডস টু বি, এই যে টু বি শব্দটা আছে এরপরে যে ভার্বটা বসছে সেটা হচ্ছে ডান ভি3। হ্যাভিং লস্ট হিজ কি হি কুড নট এন্টার দ্য হাউস, হ্যাভিং শব্দটা আছে দেখো, হ্যাভিং এর পরে যে ভার্বটা বসে, হ্যাভিং এর গায়ে গায়ে একটা ভার্ব বসে গেছে ভাইয়া, হ্যাভিং এর গায়ে যে ভার্বটা বসছে সেটা হচ্ছে ভি3। আবার দেখো আই গট মাই বাইসাইকেল রিপেয়ার্ড, এই সেন্টেন্সে একটা ভার্ব আছে গট, কি ভার্ব আছে? ভার্ব আছে গট। গটের পরে যে ভার্বটা হয় সেই ভার্বটা হবে কি ভি3। তাই যে দেখো এখানে রিপেয়ার্ড, দেখো এখানে কি ভার্ব হইছে? রিপেয়ার্ড। সো টু বি, গট, হ্যাভিং এই তিনটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, তিনটার যে কোনো একটা ওয়ার্ডও যদি কোনো সেন্টেন্সে থাকে এদের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি হবে? ভি3 হবে। নিডস টু বি, টু বি মানে হচ্ছে উদ্দেশ্য, হ্যাভিং মানে হচ্ছে গিয়ে অমুক জিনিসটা আমার সাথে হয়েছে, গট ও কাইন্ড অফ সেম মিনিং দেয়, রিপেয়ার মানে হচ্ছে ঠিকঠাক করা, মেরামত করা, আমি আমার বাইসাইকেলকে মেরামত করেছি। সো টু বি, হ্যাভিং, গট এই তিনটা শব্দ কোনো একটাও যদি সেন্টেন্সে থাকে এরপরে যে ভার্বটা হবে সেটা হবে ভি3। সেটা কি হবে? সেটা হবে ভি3। আচ্ছা এইবার আসো আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য হচ্ছে গ্রামার চেক কোশ্চেন দেখি। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ আ প্রিন্স, হি টক অ্যাজ ইফ হি ড্যাশ আ প্রিন্স, আসো দেখি। ওকে আসো ফুল 8। তো দেখি হি টক অ্যাজ ইফ হি ড্যাশ আ প্রিন্স। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ আ প্রিন্স। দেখি তোমাদের সময় লাগবে দেখি। মনোঝট, তারপর সুমিত হতো অথবা অ্যাজ ইফ থাকে। কোন সেন্টেন্সে যদি অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকে অথবা অ্যাজ ইফ থাকে, মনে রাখবা এদের সামনে একটা ভার্ব আছে, এদের পিছনে একটা ভার্ব আছে, এদের সামনে একটা ভার্ব আছে, এদের পিছনে একটা ভার্ব আছে। এদের সামনের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় ভি1 হয়, এদের পিছনের ভার্বটা হবে ভি2। এদের সামনের ভার্বটা যদি ভি2 হয়, পিছনের ভার্বটা হবে হ্যাড প্লাস ভি3। কথাটার মানে ভাইয়া বুঝলাম না, কথাটার মানে কি? ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এভরিথিং সে এমন ভাবে কথা বললো যেন সে সব জানে। অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ কথাটার মানে কি? অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে যেন, সে এমন ভাবে কথা বললো যেন সে সব জানে। তাহলে দেখো অ্যাজ ইফ এর সামনে একটা ভার্ব আছে, অ্যাজ ইফ এর সামনে একটা ভার্ব আছে টক্স, অ্যাজ ইফ এর পেছনে আরেকটা ভার্ব আছে নিউ, অ্যাজ ইফ এর সামনের ভার্ব হচ্ছে টক্স ভি1, তাহলে অ্যাজ ইফ এর পিছনের ভার্বটা হবে নিউ ভি2। অর্থাৎ অ্যাজ ইফ এর সামনের ভার্বটা যদি ভি1 হয়, অ্যাজ ইফ এর পিছনের ভার্বটা হবে ভি2। আবার ধরো সেম উদাহরণটা একটু চেঞ্জ করে লিখলাম, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, হি টক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভাবে কথা বলতো যেন সে সব জানতো। এইবার দেখো এইখানেও অ্যাজ ইফ আছে, এইখানেও অ্যাজ ইফ আছে। এই অ্যাজ ইফ এর সামনে अगेन দুইটা ভার্ব, সামনে টকড পিছনে হ্যাড নোন, দুইটা ভার্ব। যদি অ্যাজ ইফ এর সামনে ভি2 থাকে, এই যে দেখো অ্যাজ ইফ এর সামনে ভি2 আছে, তাহলে অ্যাজ ইফ এর পরে হবে কি? হ্যাড প্লাস ভি3, যে হ্যাড নোন, হ্যাড নোন, হ্যাড প্লাস ভি3। তো অ্যাজ ইফ এর সামনে যদি প্রেজেন্ট টেন্স থাকে ভাইয়া, অ্যাজ ইফ এর পরে হবে পাস্ট টেন্স। অ্যাজ ইফ এর সামনে যদি পাস্ট টেন্স থাকে ভাইয়া ভি2 থাকে, অ্যাজ ইফ এর পেছনে হবে হ্যাড প্লাস ভি3। তাহলে দেখো তোমরা একটু ভালো করে, আমাদের এই অ্যাজ ইফ এর সামনে আছে প্রেজেন্ট টেন্স হি টক্স, তাহলে এইখানে হবে কি? ভি2। অ্যাজ ইফ এর সামনে ভি1 থাকলে অ্যাজ ইফ এর ভিতরে হবে পাস্ট টেন্স, পেছনে হবে পাস্ট টেন্স ভি2। এখানে ভি2 কোন কোনগুলা? ভি2 হচ্ছে ওয়াজ, ভি2 হচ্ছে ওয়্যার, এই দুইটার যে কোনো একটা হবে অ্যানসার। ভালো কথা, ওয়াজ হবে অ্যানসার নাকি ওয়্যার হবে অ্যানসার? উত্তর হচ্ছে ভাইয়া অ্যাজ ইফ শব্দটার পরে কখনো ওয়াজ বসে না, অ্যাজ ইফ এর পরে কখনো ওয়াজ বসে না, অ্যাজ ইফ এর পরে সবসময় ওয়্যার বসে, অ্যাজ ইফ এর পরে সবসময় কি বসে? ওয়্যার বসে। অ্যাজ ইফ এর পরে কখনো ওয়াজ বসে না, তাইলে আমার উত্তর ওয়াজ হবে না, আমার উত্তর হবে ওয়্যার। তাইলে সেন্টেন্সটা কি? হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ প্রিন্স, সে এমন ভাবে কথা বলে যেন সে একসময় রাজপুত্র ছিল। অ্যাজ ইফ এর সামনে প্রেজেন্ট টেন্স ভি1, তাহলে অ্যাজ ইফ এর পিছনে হবে ভি2। এখানে ভি2 আছে দুইটা, ওয়াজ আর ওয়্যার। অ্যাজ ইফ এর পরে কখনো ওয়াজ হয় না, তাইলে উত্তর হবে কি? উত্তর হবে ওয়্যার। অ্যাজ ইফ এর পরে কেন ওয়াজ বসে না? অ্যাজ ইফ দিয়ে অবাস্তব জিনিস বুঝায়, অবাস্তব জিনিসের পরে সবসময় ওয়্যার বসে, ওয়াজ বসে না। ওয়াজ বসে বাস্তব জিনিসে, অ্যাজ ইফ দিয়ে অবাস্তব জিনিস কল্পনা বুঝায়, কল্পনা করি আমরা ওয়াজ দিয়ে। তো 20 নাম্বারটা এটা কোনো রুলস না, এটা ঘোড়া টিমের কথা। 21 নাম্বারটা হচ্ছে বর্তমান কালে কোনো কাজ চলছে, এটা বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়, এটা তোমরা জানো। বর্তমান কালে কোনো কাজ হচ্ছে, এটা বুঝাইতে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। খুবই ভালো কথা। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলাদাভাবে চেনার কোনো উপায় আছে? উত্তর হচ্ছে আছে। কোন সেন্টেন্সে যদি এট প্রেজেন্ট শব্দটা থাকে, কোন সেন্টেন্সে যদি নাও এই শব্দটা থাকে, কোন সেন্টেন্সে যদি এট দিস মোমেন্ট, এট দি মোমেন্ট এই শব্দটা থাকে, কখনো কোনো সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, বুঝতে হবে ওই সেন্টেন্সে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আফিফা বলল ওয়্যার প্লুরাল না, কেমনে ওয়্যার হয়? অ্যাজ ইফ এর পরে ওয়্যারই হবে, অ্যাজ ইফ এর পরে কখনো ওয়াজ হবে না, কারণ ওয়াজ বসে বাস্তব ঘটনা বুঝাইতে। তুমি অবাস্তব কোনো ঘটনায় ওয়াজ ভার্বটা ব্যবহার করতে পারো না, ইংরেজি গ্রামারে নিষেধ আছে। এখন অ্যাজ ইফ শব্দটা দিয়ে অবাস্তব বুঝায়, যেন সে এমন ভাবে কথা বলতেছে যেন সে রাজপুত্র ছিল। সে তো আসলে রাজপুত্র ছিল না, সে ভাব নিচ্ছে রাজপুত্রর। তাহলে সে একটা অবাস্তব ভাব নিচ্ছে না, সে একটা ফালতু ভাব নিচ্ছে না, ফালতু অবাস্তব ভাব নিচ্ছে। যখন ফালতু বা অবাস্তব জিনিসের কথা হয় তখন ভার্ব ব্যবহার করতে হয় ওয়্যার, ওয়াজ তখন ব্যবহার করা যায় না। ওকে, সো একটা সেন্টেন্সে যদি এট প্রেজেন্ট এই শব্দটা থাকে, নাও এই শব্দটা থাকে, এট দিস মোমেন্ট বা এট দি মোমেন্ট যদি শব্দটা থাকে, তাহলে ওই সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে পারবো আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই আমরা বসায় যাব। তাহলে দেখো দে আর ওয়াচিং আ মুভি এট দি মোমেন্ট, এট দি মোমেন্ট শব্দটা আছে ভাইয়া, দেখো কি আছে? এট দি মোমেন্ট শব্দটা আছে। আমি তোমাদের বলেছিলাম ভাইয়া রাইট নাও, এট প্রেজেন্ট, কারেন্টলি, আরেকটা শব্দ বলে দেই, আরেকটা এমন শব্দ হচ্ছে কারেন্টলি, কারেন্টলি, এট প্রেজেন্ট, নাও, এট দিস মোমেন্ট, এগুলার কোনো একটা শব্দ যদি আমাদের সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে দেখো ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হয়ে গেছে, দেখো। আচ্ছা
ওকে ভাইয়া, আচ্ছা 9 নাম্বার পোল এটা দিব না, এটা খুব ইজি জিনিস। সো এই যে তোমাদের কন্ডিশনাল নিয়ে দুই তিন জনের একটু সমস্যা ছিল, কন্ডিশনালের রুলে পড়ে আসছি। কি রুল? ইফ এর পরে যদি কখনো ভি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ এর পরে যদি কখনো ইনডিফিনিট টেন্স হয়, ইফ এর পরে হবে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ইফ এর পরে যদি কখনো দেখো যে ভি1 লেখা আছে, তাহলে পরের অংশে, সেন্টেন্সের পরের অংশ মানে কি, এই যে কমার পরের অংশ, এর যুক্ত সেন্টেন্সে একটা কমা থাকে। ভালো করে খেয়াল কর ভাইয়া, ইফ দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয়, ওই সেন্টেন্সে একটা কমা থাকবে, মাস্ট। ইফ যুক্ত অংশে যদি ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স হয়, ইফ এর পরে যদি ভি1 হয়, তাহলে কমা যুক্ত অংশের পরে, এই কমার পরে সবসময় হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে কি, কমার পরে আমাদের বসাইতে হবে শ্যাল অথবা উইল প্লাস ভি1, শ্যাল অথবা উইল প্লাস ভি1। দেখো ইফ শি কলস মি, ইফ এর পরে ভি1 বসছে, তাহলে কমার পরে কি হবে, শ্যাল বা উইল প্লাস ভি1। এই যে দেখো, উইল ইনফর্ম হার, এইটারে আমরা কি বলি, এইটারে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। কি বলি এটাকে, আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, এই কন্ডিশনালটা শেষ করে দিয়ে ছুটি দিয়ে দিব। এরপরে ইফ এর পরে যদি তোমাদের পড়াইতে পড়াইতে একটু আগে আমি নিজে বোধহয় ভুল বলছি, এখন মনে হচ্ছে আমি বোধহয় এখানে পাস্ট বলি নাই, প্রেজেন্ট বলছিলাম। আচ্ছা সমস্যা নেই, এখন ঠিক করে দিচ্ছি। ওকে, আচ্ছা এরপরে আসো সেকেন্ড কন্ডিশনাল। ইফ এর পরে ভি1 নাই ভাইয়া, ইফ এর পরে যদি ভি2 থাকে, ইফ এর পরে যদি ভি2 থাকে ভাইয়া, এই যে দেখো, ইফ আই হ্যাড $1 মিলিয়ন, ইফ এর পরে ভি2 আছে। ইফ এর পরে যদি ভি2 থাকে, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে এই কমার পরে বসবে শুড অথবা উড প্লাস ভি1, শুড অথবা উড প্লাস ভি1। এটারে আমরা কি বলি, সেকেন্ড কন্ডিশনাল। দেখো, ইফ আই হ্যাড $1 মিলিয়ন, ইফ আই হ্যাড $1 মিলিয়ন আই উড বাই আ বিগ হাউস। আমার যদি $1 মিলিয়ন থাকতো, আমি একটা বড় বাড়ি কিনতাম। ইফ এর পরে হ্যাড আছে, ইফ এর পরে ভি2, ইফ এর পরে যদি ভি2 থাকে, তাহলে কমার পরে কি হবে, শুড অথবা উড প্লাস ভি1। দেখো, এই শুড অথবা উড প্লাস ভি1, এখানে লিখছি আমরা কি, উড বাই উড প্লাস ভি1। পরের উদাহরণটা, ইফ হি স্পোক ইংলিশ হি কুড গেট দ্য জব। সে যদি ইংরেজিতে কথা বলতে পারতো, সে চাকরিটা পেয়ে যায়। ইফ হি স্পোক ইংলিশ, ইফ এর পরে ভি2, ইফ এর পরে দেখো ভি2, ইফ এর পরে যদি ভি2 থাকে, তাহলে এই কমা যুক্ত অংশে কি হবে, কমার পরে কুড প্লাস ভি1, শুড অথবা উড অথবা কুড প্লাস ভি1 লিখতে পারবা। শুড উড কুড প্লাস ভি1 লিখতে পারবা। আর এমন যদি হয়, ইফ এর পরে ভি2 নাই ভাইয়া, ইফ এর পরে হ্যাড প্লাস ভি3 আছে, এমন যদি হয় ইফ এর পরে হ্যাড প্লাস ভি3 আছে ভাইয়া, ইফ এর পরে হ্যাড প্লাস ভি3, তাহলে কমার পরে হবে শুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। এই যে লিখে দিছি, শুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি3, এই যে বিন ভি3। ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার, ইফ এর পরে হ্যাড প্লাস ভি3, দেখো ইফ এর পরে হ্যাড প্লাস ভি3 আছে, ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার, ইফ এর পরে হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে আমরা কি করলাম, কমার পরে মাইট হ্যাভ প্লাস ভি3, দে মাইট হ্যাভ কট দ্য ট্রেন, মাইট হ্যাভ প্লাস ভি3। তো ইফ এর পরে যদি ভি1 থাকে, তাহলে কমা যুক্ত অংশের পরে লিখবো শ্যাল অথবা উইল প্লাস ভি1। ইফ এর পরে যদি ভি2 থাকে, কমা যুক্ত অংশের পরে লিখবো শুড অথবা উড প্লাস ভি1। আর ইফ এর পরে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, ইফ এর পরে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে কমার পরে লিখবো শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভি3। শেষ। আর না, আর ক্লাস দিব না, তোমাদের আর মাথায় ঢুকবে না। তো আগামী ক্লাসে অল্প কয়েকটা রুল কি দেখাইতে হবে তোমাদের, দেখি আগামী ক্লাসে একটা রুল, দুইটা রুল, তিনটা রুল, চারটা রুল, পাঁচটা রুল। আগামী ক্লাসে অনলি 5টা রুল দেখাইতে হবে। আজকে ক্লাসে 23টা দেখাইছি, তো আগামী ক্লাসে মাত্র 5টা রুল। ওকে, সো এইটার আমরা কি বলি, এইটার আমরা বলি থার্ড কন্ডিশনাল। এটাকে কি বলি, থার্ড কন্ডিশনাল। আর এটা কি, আর উপরেরটা হচ্ছে 23 নাম্বারটা সেকেন্ড কন্ডিশনাল, তো এইটা সেকেন্ড কন্ডিশনাল, আর এইটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, আর এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সো ক্লিয়ার সবাই? এখন সবাই ক্লিয়ার? একটু কুইকলি বলো ভাই, এক্সাম হবে নাকি কাল বইলেন? অল্প এক্সাম হবে নাকি কাল? দেখি তোমাদের এক্সাম কবে? ফ্রাইডেতে এক্সাম হবে, তার মানে ফ্রাইডে কবে, কালকে হবে তো ভাইয়া, এক্সাম হবে। আচ্ছা, এক্সাম হবে। সো আজকে এই পর্যন্তই। তো আজকে তোমাদের ক্লাস নিয়ে মনে হইলো তোমাদের অনেকের লাস্টেরটাতে উড হ্যাভ কেন হবে না ভাই, তুমি লেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা কথা, আমার ধরো উদাহরণে, এক সেকেন্ড, ওর জন্য বলতেছি, যে আমাকে কমেন্টটা করেছো তার জন্য বলছি, বাকিরা না দেখলেও কোনো সমস্যা নাই। একটু প্লিজ, একটু কোথায় গেল স্লাইডটা? 21। এইখানে তুমি উড হ্যাভ কেন হয় না তুমি জিজ্ঞাসা করছো, তুমি লিখো উড হ্যাভ, লিখো, কোনো সমস্যা নাই। কুড হ্যাভ লিখো, কোনো সমস্যা নাই। তোমার যেটা মন চায় লিখতে পারবা, কোনো সমস্যা নাই ভাইয়া, তোমার যা মন চায় তুমি লিখে দিও। সো তোমাদের অধিকাংশের পুলে অবস্থা বুঝলাম যে তোমাদের গত 1.5 বছরে তোমাদের পড়াশোনাটা ভালো করে হয় নাই। তার মানে এই 4 মাস ভালো করে পড়তে হবে, এই 4 মাস মারাত্মক ভালো করে পড়তে হবে। এবং তার মানে গত 1.5 বছরে তোমরা যা পড়ছো প্রসেসটা ভুল আছে। তোমাদের যেহেতু এত কিছু নতুন লাগতেছে, এটা তো রিভিশন কোর্স, তাই না? তার মানে তুমি ভালো করে অনেক কিছু আমাদের ভালো পড়তে হবে, ক্লাসগুলো বা আলাদা করবা, প্লাস প্র্যাকটিস করে না। ওকে, আর এরকম কেউ যদি থাকো, যে কারো যদি এরকম হয় যে না ভাই আমি অমুক রুলটা বুঝি নাই, তাহলে ক্লাস শেষে তো তোমাদেরকে রেকর্ড দিয়ে দেওয়া হয়, তাই না? তোমরা কি করবে, ওই রেকর্ডটা স্লো করে আবার দেখবা। কিন্তু যখন তুমি এতগুলো প্র্যাকটিস করবা, তোমার মুখস্থ হয়ে যাবে সব।